আজাদ শিকদার শীতল চোখে চাইলেন, স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, আজকে যা ঘটিয়েছে এরপরও তার জন্য অস্থির হচ্ছ? আইজা রেগে গেলেন মুহূর্তেই, ধূপধাপ পায়ে হেঁটে গিয়ে বেডে বসতে বসতে বললেন, ও আমার ছেলে, আমার বুকের ধন। মা হই ওর। যা কিছু করুক আমি মুখ ফুরিয়ে নেব ভাবলে কি করে? মাহির তো বলল সব কিছু, এরপরও অভিমান করে চুপ করে থাকবো? তুমি আমার আর আমার ছেলের ব্যাপারে এত কথা বলার কে? থমকে গিয়ে চেয়ে রইলেন ভদ্রলোক। কি বোঝাতে চাইছেন আর কি প্রতিক্রিয়া পেলেন তিনি মৃদু স্বরে বললেন, করেছি কল, মাহিরের ফোন তুলছে না তোমার গুণধর ছেলে। আমি তো কল দিব না, আর না তুমি দিবে। চেতনাই করুক বা অচেতনাই, তার মাঝে অনুশোচনা বোধ জাগতে হবে। ওর প্রবলেমের এইটাই অন্যতম মেডিসিন। সময় চলছে হুড়হুড়। ঘড়ির কাঁটা ৩টে পেরিয়ে গেছে। পিচঢালা রাস্তা তখন শুনশান। ক্ষণে ক্ষণে আবার গুটি কয়েক ছোট বড় যানবাহনও চোখে পড়ে। রাত্রির মধ্যভাগে এই শুনশান রাস্তায় ফুল স্পিডে বাইক ছুটে চলছে বনের। কোথা থেকে আসছে জানা নেই, সে নিজেও অবগত নেই। দু চোখ যেদিকে রাস্তা দেখছে সেদিকেই ছুটে চলেছে। দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে তার। চোখ খিচে দুদিকে মাথা ঝাঁকিয়ে পুনরায় সামনে তাকালে ফের ঘোলাটে দেখায় দৃশ্য। মস্তিষ্কে কেবল ভাসছে আম্মুকে আঘাত করতে যাওয়ার কথা। একসময় বাইক থেকে হাত তুলে নিল সে, দু হাতে মাথা চেপে ধরে চোখ বুজে নিল আলগোছে। খানিক পর ভয়ঙ্কর একটা শব্দ হয়। কিছু একটার সাথে টক্কর লেগে বাইক উল্টে গেল বর্ণ সমেত। রাস্তায় ছিটকে পড়ে সে, চোখ নিভু নিভু, হাতের তালুতে তরল কিছুর অনুভব হচ্ছে, হবে হয়তো রক্ত। দূর হতে ল্যাম্পপোস্টের হলদেটে রোশনি আশ্রে এসে বিছিয়ে পড়েছে পিচঢালা রাস্তায়। তাতে বন্যের কালো পোশাকে আবৃত নিস্তেজ দেহ অল্প স্বল্প দৃশ্যমান। আশেপাশে কোনো মানব অস্তিত্বের টিকিটিও নজরে পড়ছে না। শহরকে তখন রাতের আধার গ্রাস করে নিয়েছে পুরোপুরি। অম্বরের ফালি চাঁদখানা ঢেকে গেছে মেঘের ওপারে। বন্যের শ্বাস প্রশ্বাস চলছিল ধিমি গতিতে। অসাড় শরীর ক্ষণকাল স্থির পড়ে থেকে অনিচ্ছা সত্ত্বেও পিট চোখের পাতা খোলে সে। ক্ষীণ শক্তি ব্যয় করে হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দিক শূন্য। হাতের কবজিতে চিনচিন করছে, কিভাবে কিভাবে যেন ঘড়ির কাজ বিঁধে গেছে। পায়ের গোড়ালি হাঁটুতে উরুতেও ব্যথা অনুভব হয়। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে বিরক্তিসূচক। এই মুহূর্তে যন্ত্রণার চেয়ে বেশি বিরক্তিতে আচ্ছন্ন হয়েছে তার মুখশ্রী। রাস্তায় হাত ঠেসে ধীর স্থির উঠে বসে বর্ণ। দাঁতে দাঁত খিঁচে আছে, চোখের দৃষ্টি নিভু নিভু। দাঁড়াতে গিয়েও পুনরায় রাস্তায় ঢলে পড়ে গেল সে। বিতৃষ্ণা মনে চোখের সামনে হাত তুলে আনে, কবজি বেয়ে টুপটাপ তরল রক্ত গড়িয়ে পড়ছে। ভাঙা সরু কাচ তখনও সেখানে ঠেসে রয়েছে। দুবার ঝাড়া মেরে বর্ণ মুখের উপর হাত নিয়ে দাঁতের ফাঁকে চেপে কাচ টেনে বের করে নিল। পরপর থু দিয়ে ফেলে দিল মুখে নেওয়া কাচের টুকরো। ঠোঁট জুড়ে রক্তের মাখামাখি। নিঃশ্বাসের শব্দে আশপাশ ভারী হয়ে উঠছে ইতিমধ্যে। দুটো গাড়ি চোখের সামনে দিয়ে চলে গেল সাই সাই। রাস্তার কিনারে কেউ আহত দেহে পড়ে আছে তা দেখার প্রয়োজন বোধ করল না। অবশ্য করলেও বর্ণের প্রতিক্রিয়া নিশ্চয়ই ইতিবাচক হতো না। রাস্তার দুপাশে মেহগনি গাছের সারি। বাইক ওই দূরে ছিটকে গিয়ে গাছের সাথে টেক্কা লেগে ওপাশের মাঠে পড়ে গেছে। পকেট হাতড়ে ফোন বের করলো বর্ণ। ভাষা ভাষার দৃষ্টিতে স্ক্রিনে ঝাপসা দেখতে পাচ্ছে। মাহির কলের উপর কল দিয়েছিল রাত 2টো পর্যন্ত। লিস্টে তার নামটাই প্রথম আছে। মাত্রই চোখ লেগে এসেছে। ফোনটা রেখে দিয়েছিল কানের গোড়ায়। সশব্দে ফোনখানা বেজে উঠতেই ধরফরিয়ে শোয়া থেকে উঠে গেল মাহির। ঘুমের ঘোরে এমন অপ্রত্যাশিত কিছু হয় বুক ধুকধাপ করছে। ধাতস্থ হয়ে সে বালিশে নজর নিবদ্ধ করে, অতঃপর বুকে হাত চেপে প্রলম্বিত শ্বাস ত্যাগ করল। তখন এক মুহূর্তে মনে হচ্ছিল ভূমিকম্প শুরু হয়েছে, বিল্ডিং ধসে পড়ে। ক্ষণিকের ব্যবধানে আজরাইল নামবে যান কবজ করতে। ফোন কানে ধরে রাখে বর্ণ, চোখ বুজে আলগোছে মাথা এলিয়ে দেয় রাস্তায়। ওপাশে রিসিভ করতেই সে স্বল্প আওয়াজে আওড়ালো, মাহির।
রাত 2:45। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাতের শেষ ভাগ চলমান। হেলানি চেয়ারে হাত পা ছড়িয়ে বর্ণ আধশোয়া হয়ে আছে। কপালে এবং হাতের কবজিতে ব্যান্ডেজ করে দিয়ে পায়ের অবস্থা দেখে আহত চোখে বর্ণের মুখশ্রীতে নজর ঘুরালো মাহির। বর্ণের চোখ তখন বন্ধ ছিল, সেভাবেই হঠাৎ মুখ খুলল। হোয়াট? মাহির নজর সরিয়ে আনে অতি দ্রুত। তাকালেও দোষ। তখন বন্যের কল্পে আগে পিছে না ভেবে ছুটেছিল সে। তার জ্ঞান ছিল কিন্তু শরীর অবশ প্রায়। হসপিটাল নিয়ে যেতে চেয়েছিল মাহির, কিন্তু মহাশয় নিষেধ করে দিয়েছে। টক্কর লাগার মুহূর্তে তৎক্ষণাৎ বাইক থেকে ছিটকে পড়ে আসায় শরীরে গুরুতর আঘাত লাগেনি, তাই বলে জখমগুলোকেও হেলাফেলা করার মতো নয়। মাহির অগত্যা বন্যের ফ্ল্যাটেই নিয়ে এসেছে তাকে, আর সে যতটুকু পারে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছে। তুলাতে সাবলন লাগিয়ে গোড়ালির আশেপাশে চুয়ে শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করার সময় মৃদু স্বরে বলল, বস, ফ্র্যাকচার বা ইনফেকশন এসব হতে পারে। ব্যান? মনক্ষুণ্ণ চোখে চাইল মাহির। হাতে পায়ে হাঁটুতে কপালে আঘাতে জর্জরিত হলো, মুখের ভাষা একদম কাটকাট। কিছু বললেই আগুনের গোলার মতো জবাব ফিরিয়ে দিচ্ছে কঠিন স্বরে। দ্বিতীয়বার কিছু বলার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই দেখালো না সে। এখন কথা না বাড়ানোই শ্রেয়। ও রাত পেরোলেই বরং তাকে কিছু একটা করতে হবে। সুখের রুমের পাশাপাশি লাগোয়া একটি সিক্রেট রুম আছে, যদিও সম্পূর্ণ সিক্রেট বলা যায় না। রুমটির ব্যাপারে বাইরের মানুষ ছাড়া বাড়ির প্রত্যেকে অবগত। আব্বু এবং বড় আব্বুর কাছ থেকে এই রুমটা চেয়ে নিয়েছিল সুখ। ছোটকাল থেকে আঁকিবুকি নিয়ে তার খুব আগ্রহ। বইয়ে থাকা বিভিন্ন ছবিগুলো প্রথম প্রথম এলোমেলো অপরিপক্ক হাতে লেখালেও একসময় নিখুঁতভাবে স্কেচ করতে পারে। বছর দুয়েক আগে পেইন্টিং করার শখ জাগে তার। চারপাশের সবুজ শ্যামল নজরকাড়া পরিবেশ তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলার ইচ্ছে হয়। অতঃপর আর কি, আব্বুকে জানালো ভদ্রলোক মেয়ে চাইলে যান হাজির করে দিতে পারে। সেখানে তার আবদার ছিল কেবল পেইন্টিং করার ক্যানভাস, রং তুলি সহ যাবতীয় সামগ্রী। 1 বছর সময় ধরে নিয়ে ভীষণ যত্নে একটি পেইন্টিং করছে সুখ, যেখানে তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের উপস্থিতি রয়েছে। 1/3 সম্পন্ন হয়েছে সেটার, আর কিছুটা বাকি। অনেক দিন এই রুমে প্রবেশ করা হয় না তার। আজ রাতে সময়ের কাঁটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মনে হচ্ছিল। মনের ব্যাকুলতা কমার বদলে বেড়ে চলছিল হুড়হুড়। চোখে নিদ্রাও ধরা দিতে নারাজ। উপায়ন্তর না পেয়ে ছটফটে হৃদয়ে শান্ত করতে বহুদিন পর এই রুমে আগমন ঘটেছে তার। অসম্পূর্ণ পেইন্টিংয়ে কিছুক্ষণ হাতও চালিয়েছে সে। অনর হাতে রং তুলি, কোমল স্নিগ্ধ গালেও কিছু রং লেগে রয়েছে। রমণী ক্যানভাসের পাশে থাকা ছোট টেবিলে হাতের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। কখন চোখ লেগে এসেছে হয়তো নিজেরও বোধগম্য নয়। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে সুখে। দৃষ্টি মিলে ক্ষণকাল পর নিজের অবস্থান বুঝে ওঠার চেষ্টা করে তড়িঘড়ি করে সোজা হয়ে বসে চোখ কষলে আশেপাশে তাকায়। পরপর জিভ কেটে কপালে হাত রাখে। সত্যি ঘুমে বুঁদ হয়ে কখন টেবিলে ঢলে পড়েছে কে জানে। 2 দিন অতিবাহিত হওয়ার পরেও বাড়ি ফেরেনি বর্ণ। আইজা ছেলের চিন্তায় ভেতরে ভেতরে অস্থির। অন্যদিন হলে বোধহয় নিশ্চিত থাকা যেত, ছেলে এখন বড় হয়েছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে, নিজের ভালো নিজেই বোঝে। কিন্তু মাহিরের কথাগুলো শোনার পর থেকে মায়ের দরদি মন আত্মচিৎকার দিয়ে যেন বলে চলেছে, ছেলেটাকে যদি আঁচলের তলায় লুকিয়ে রাখা যেত, তার জন্য খুব বেশি কি খারাপ হয়ে যেত? আজাদ শিকদারের নিষেধ আছে বর্ণকে নিজ থেকে কল দিতে। স্বামীর নিষেধ অমান্য করার সাধ্য তার নেই। ছেলের নাম্বারের দিকে হতাশ চোখে চেয়ে মাহিরকে কল দিল আইজা। ভোর ফুটেছে, বেশি দেরি হয়নি। এই নিয়ে 35 বার কল দিয়েছে ভদ্রমহিলা। মাহির এখনও জানায়নি বর্ণের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা। খামোখা চিন্তা করবেন তারা, যেখানে আসল ব্যক্তিরই এই নিয়ে কোনো ধ্যান জ্ঞান নেই। কিন্তু এখন ভাবতে বসেছে সে। বিষয়টি জানতে পারলে কান থেকে নিশ্চয়ই ফোন রাখার সুযোগ দেবে না আন্টি। চেয়ারে হেলান দিয়ে ব্যান্ডেজ করা পা টুলের উপর রেখে ডান পায়ে নাচাচ্ছে বর্ণ। চোখের ওপর হাত দিয়ে রেখেছে। গতকাল বহু কষ্টে সৃষ্টে তাকে ডাক্তারের মুখোমুখি বসাতে সক্ষম হয়েছে মাহির। তার একটাই কথা, দুনিয়ার মানবজাতির মুখাপেক্ষি হওয়া তার ধর্মে নেই। আইজার সাথে কথা বলে মাহির কাছাকাছি এসে থামল।
বলল মৃদু স্বরে। ভাই বাড়ি থেকে ফোন আসছে, ফিরবেন না? বর্ণ চোখের উপর থেকে তৎক্ষণাৎ হাত সরালো না, প্রত্যুত্তরও করলো না। তখন খানিক পর চোখ খুলে অদৃশ্যে তাকিয়ে গম্ভীর গলায় বলল, না। মাহির খানিকটা আশ্চর্য হয়ে অবচেতন মনে প্রশ্ন করে বসলো। কিন্তু কেন বস? বর্ণের বা হাতের কবজিতে ব্যান্ডেজ, টনটনে ব্যথায় ইৎস বেদনা সিক্ত হাত, ব্যথাগুলো শরীর অবধি সীমিত। এখনো মন কাবু করতে পারিনি অবচেতন মনে। বা হাত চোখের সামনে এপিট ওপিট করে ক্ষীণ হেসে বলল, জানিস মাহির, এই হাতে ছোটকে প্রথমবার আমি গুটি গুটি কদমে হাঁটতে শিখিয়েছি। পড়ালেখার বয়সে স্কুলে প্রবেশ করার আগেও আবার এই হাতের মুঠোয় হাত চেপে ক্লাসে নিয়ে এসেছে অগণিত বার। সেদিন এই হাতে আমি ওকে। বর্ণ থামলো, চোখ বুজে ফেললো তড়িৎ। সেভাবে নিজের উপর তাচ্ছিল্য হেসে অল্পক্ষণ পর ধীর লয়ে চোখ মেলে ডান হাত দেখিয়ে বলল পুনরায়, ছোটবেলায় হাতে আম্মুর আঁচল আঁকড়ে পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করতাম। আমার অভিমানিনী মায়ের কথা কতবার ভাতের লোকমা তুলে দিয়েছে, বেহিসাবি সব। সেদিন এই হাতে আম্মুকে আঘাত করতে উঠেছিল মাহির। তুই ভাবতে পারছিস আমি লিমিট ক্রস করে গেছি না? ভালো ছেলে থেকে বঞ্চিত হয়েছি বহু আগে। যেটুকু বেঁচে ছিল তাও সেদিন তছনছ করে দিয়ে এসেছে। মাহির মাথা নত করে চুপ রয়। অনুপরিমাণ ইস্যুতে অপরিকল্পিত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার ব্যাধি আছে বর্ণের। এই উগ্রতা নিষ্ঠুরতা সে পৃথিবীর যে কারোর সামনে উপস্থাপন করে আনন্দ পেলেও কখন জানি পরিবারকে তার হিংস্র আচরণের দুঃখ দিয়ে দেবে এই সংখ্যায় বাড়িমুখো হওয়ার মনোভাব দেখাতো না সে। অথচ সেদিন সেই সংখ্যাটাই সত্য ফলে গেল। মাহিরের ধারণা বর্ণের কাছে গোটা দুনিয়া একদিকে আর তার পরিবার অন্যদিকে। বর্ণ নিরস গলায় বলে উঠল আবারও, এই মুখ নিয়ে আম্মুর সামনে দাঁড়াবো কোন চোখে? আব্বুকে কি জবাব দেব? বাকিদের না, আমি আর ফিরবো না বাড়িতে। তুই যেতে পারিস এবার। তামিজ শিকদার পারলে নিউজ পেপার ঢুকে যেতেন। নেহাত সেটা অসম্ভব বলে সম্ভব হচ্ছে না। ভদ্রলোক চোখের উপর মেলে ধরা কাগজে নেত্রদয়ে এমনভাবে স্থির রেখেছেন, সুখের মনে হচ্ছে এই মুহূর্তে ভুবন ভেসে গেলেও ওনার কোনো প্রকার হেলদোল পাওয়া যাবে না। অবশ্য তার মন মিথ্যাও ভাবতে পারে। খোলামেলা গার্ডেন, বাহারি ফুলের সুবাসে মাতোয়ারা চারপাশ। ওই দূরে একটি আমলক্ষী গাছে 3টে হলদিয়া পাখি কিচিরমিচির করছে। প্রকৃতিতে বইছে মৃদু কোমল হাওয়া। সেই হাওয়া ছুঁয়ে দিয়ে সুখের কপালে আশ্রে আসা ছোট ছোট চুল উড়িয়ে দিচ্ছে। কোমরে হাত রেখে সুখ আব্বুর পাশে 2 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে, অথচ ভদ্রলোকের কোনো নড়চড় নেই। ছোট ছোট আঁখি পল্লব ঘন ঘন ঝাপটে তামিজ শিকদারের চোখের অগ্রভাগে হাত ঝাঁকায় সুখ। সঙ্গে উচ্চারণ করে একটি অক্ষর। বাহ! শব্দ শুনতে এমন লাগে যেন সদ্য কথা বলতে শেখা কোনো শিশু আধো আধো স্বরে ডাকছে। তামিজ শিকদার তড়াক করে কাগজ নামিয়ে পাশে তাকালেন। পরপরই ঠোঁটের কোণে মুচকি হাসি ফোটে। আমার আম্মু নাকি এখন এলো, আমার মাটা। পাশের চেয়ারে নিউজ পেপার রেখে দিলেন তিনি। সুখ কথা বলল না। ট্রে থেকে চায়ের কাপ তুলে বাড়িয়ে দিল আব্বুর দিকে। কার হাতের? কথার ফাঁকে চায়ের কাপে চুমুক দেন তামিজ। সেসব চোখ বুঝে নিলেন, যেন অনুভব করতে চাইছেন কিছু একটা। সুখ নিজে 1 কাপ নিয়ে পাশাপাশি বসে হাতের ইশারায় জবাব করে, কিন্তু আমি বানাইনি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই চা আমার আম্মুর হাতে বানানো। আব্বু কিভাবে টের পেল তা ভেবে সুখ অবাক হলো না, কিন্তু ভেতরের আত্মাটা প্রফুল্লের নিচে কেছে দুলে উঠল। মৃদু হেসে সুখ ডান হাতটা বুকে চেপে চোখ বুঝল, অর্থাৎ কৃতজ্ঞতা। এতে পূর্বে এমন ঘটনা বহুবার ঘটেছে। সুখ মাঝে মধ্যে আব্বু আর বড় আব্বু বাড়ি ফিরলে তাদের জন্য নিজ হাতে এক এক রকম নাস্তা বানায় পরিবেশন করে। মাঝে মধ্যেই এমন হয় বিধায় বড় আব্বুর চিনে নিতে ভুল ত্রুটি হলেও কিভাবে যেন আব্বু অনুভব করে নিতে পারে নাস্তাগুলো সুখের হাতের তৈরি। সুখ জানে না কোন মন্ত্রে বলে দিনে রাত্রে আব্বুর একটা মাত্র জিহ্বা অগণিত খাদ্যের স্বাদ গ্রহণ করার পরও মাঝে মাঝে তার হাতের তৈরি জিনিস কিভাবে শনাক্ত করে নেয়। তিনি সুখের আব্বু বলে নাকি একটু বেশি ভালোবাসে বলে।
হানিফা বেগম বাড়ি থেকে বের হলেন ধীর পায়ে। গায়ে জড়ানো সাদা জমিনে কালচে খয়েরি রঙা ছোট ছোট ফুল বিছানো শাড়ি, ভাঙা কোমর, ঝুলে যাচ্ছে গায়ের ফর্সা চামড়া। বড় আব্বুকে একবার বলতে শুনেছিল সুখ, সেকালে দাদু ছিল মারাত্মক সৌন্দর্যের অধিকারিণী। আশেপাশের মানুষ তো করতোই, সেই সাথে আব্বু, বড় আব্বু নাকি রোজ দাদুর রূপের প্রশংসা করত। তখন তাদের বয়স ছিল অল্প। আর চোখে এক পলক তাকিয়ে অন্যত্র নজর সরিয়ে আনে সুখ। তামির শিকদারের আপ্যায়নে হানিফা বেগম তার মুখোমুখি চেয়ারে বসে। ভার নেতিয়ে আসা শরীর নিয়ে চার দেয়ালে আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছে করছিল না, তাই তিনি এসেছিলেন গার্ডেনে হাঁটতে। নোরাকেও সেধেছিল আসতে। পাজি মেয়েটা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আইজার রুমে ঢুকে গেছে। সুখের মুখ ফিরিয়ে নেওয়াটা বৃদ্ধার গায়ে লাগে খুব। এ যেন তাকে অপমান করার নামান্তর। তামিজ তার থেকে চা ঢালতে গেলে সুখ থামিয়ে দেয়। উঠে গিয়ে নিজ হাতে কাপে চা ঢেলে এগিয়ে দেয় দাদুর দিকে। বৃদ্ধা নেওয়ার সময় নাক কুঁচকে মুখাকৃতি এমন করলো যেন সে একটা উচ্ছিষ্ট। সুখ মন খারাপ করলো না, সয়ে গেছে এসব। তার ভীষণ ইচ্ছে হয় দাদুর আদর পেতে, তাকে জড়িয়ে ধরতে। জানা নেই দাদু সবার চেয়ে তাকে অন্য নজরে কেন দেখে, এত বৈষম্য কেন, তাও বুঝে উঠতে পারে না। রাতের বেলা খাবারের পাট চুকিয়ে সরাসরি কক্ষে গেল না সুখ। আব্বুকে মেডিসিন সেবন করিয়ে অনেকক্ষণ পাশে বসলো। সাথে যুক্ত হলো আম্মু। তাদের আলোচনার মুখ্য বিষয় সুখের টেস্ট পরীক্ষার সামনে। গত 2 দিন আগে নতুন টিউটর এসেছে, নাম ইফরা। তার কাছে পড়তে অনুভূতি কেমন লাগে, সে কি ভালো করে বুঝিয়ে পড়াতে পারে, এই কথা হচ্ছে তিনজনের মধ্যে। যদিও এই বিষয়ে আরও 2বার আলোচনা হয়ে গেছে। একসময় সুখ বিদায় নিয়ে বেরিয়ে আসে। বেখেয়ালে এলোমেলো কদম রেখে সিঁড়ি পার করছে তুফা। হৃদয় ভার হয়ে আছে তার। আজ মাহিরকে অনেকবার কল করেছিল সে, অজুহাত ভাইয়ার খোঁজ নেওয়া। মাহির কল তোলেনি প্রথম। খানিক আগে আরেকবার ট্রাই করেছে সে, সাথে টেক্সট পাঠিয়ে দিল, মাহির ভাই, আপনি কি ভীষণ ব্যস্ত, অথবা আমার কল কি আপনার বিরক্তির কারণ? এরপর কল ওখান থেকেই দিয়েছিল মাহির। কথোপকথনের শুরুতে বর্ণকে নিয়ে কথা হলো। মাহির সংযোগ বিচ্ছিন্ন করার আগে 5 শব্দের একটি অযাচিত বাক্য বলে দিয়েছে অকপটে। আমাকে আর কল দিও না তোফা। ব্যাস এটুকুই। তুফার প্রত্যুত্তর করার সময় নেয়নি লোকটা, মুখের উপর কল কেটে দিয়েছে। তুফার বুকের ভেতর অসহ্যকর যন্ত্রণা হচ্ছে, জানি না কেন, কিন্তু হচ্ছে। আচ্ছা, মাহিরের উপর এই মুহূর্তে অভিমান করলে তার জায়েজ হবে? নিশ্চয়ই না। হাতের বাহুতে টান পেয়ে তুফা চকিতে তাকায়, কিন্তু হাঁটা থামালো না। ধীর লয়ে এগিয়ে চলল সামনে। তদ্রূপ সুখ হাঁটল পায়ে পা মিলিয়ে পাশাপাশি। তুমি আপসেট? একটুর জন্য পা পিছলে পড়ে যেতে। সুখের ইশারা বুঝে তুফা হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালায়। আরে তেমন কিছু না, একটা টপিক নিয়ে চিন্তিত। তোর না সামনে টেস্ট এক্সাম, প্রিপারেশন কেমন? ক্ষুদ্র ক্ষুদ্র আখিতে সন্ধিয়ান চোখে চেয়ে রয় সুখ। ঢের বুঝেছে তুফা আপি প্রসঙ্গ এড়াতে চাইছে, তাই জবাব করে ইশারায়। ভালোই। অভ্রর জ্বর নেমেছে, গলা ব্যথাও সেরে গেছে প্রায়। গত 2 দিন ধরে তার মাঝে কোনো প্রকার চঞ্চলতা দেখা যায়নি। অপ্রত্যাশিত ঘটনায় হয়তো একটু শক পেয়েছে সুখ। আর তুফা 2য় তলা পেরোনোর পথে তাকে দেখে গেল। তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল অভ্র। আজকেও নিচে খেতে যায়নি সে। সাইমা বুয়াকে দিয়ে আইজা তার রুমে পাঠিয়ে দিয়েছিল খাবার। মাহিরের অঘোষিত রুমটায় একবার কাতর চোখে চেয়েছিল তুফা। বন্ধ ছিল সেই রুমের দরজা, তবে তালা ঝোলানো নয়। সে সকলের অগোচরে এই রুমে মাঝে মধ্যে ঢুকে বসে। প্রতিটি কোনায় কোনায় যেন মাহিরের ছায়া খুঁজে পায় তুফা। প্রচুর পড়তে হবে। সুখ বই মেলে স্টাডি টেবিলে বসে পড়ে দ্রুত। সময় রাত 11:30টার ঘরে। আজ থেকে রাত জেগে পড়ায় মনোনিবেশ করতে হবে। তার কোনো কালকের অপেক্ষা নয়। কাল থেকে মনোযোগ প্রয়োগ করে পড়বো। বাক্যটি মস্তিষ্কে গেঁথে নেওয়ার ফলে অনেক পড়া জমা রয়েছে। পড়ার স্তূপ বললে ভুল হবে না, কিন্তু মন বসছে না পড়ার টেবিলে। খসখস করছে ভেতরটা। ঘুরে ফিরে বারবার আনমনে নজর চলে যায় বেলকনির বাহিরে। নিস্তব্ধতা বিরাজমান এই রাতের শহরে। ওই দূর হতে হর্নের আওয়াজ ভেসে আসতে মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে
এই বুঝি কাঙ্ক্ষিত মানুষটি ফিরল, কিন্তু বারংবার তার ভাবনা মিথ্যা প্রমাণিত হচ্ছে। সেদিন এক নতুন বর্ণকে আবিষ্কার করেছে সুখ। সেই বর্ণ ছিল পূর্বের চেয়েও অন্যরকম, অদ্ভুত, নিষ্ঠুর, আগ্রাসী আর হিংস্র। ওই বর্ণকে এসে চায় না দুঃস্বপ্নেও। চোখের তারায় প্রতিবার ভেসে উঠেছে সেদিনের দৃশ্যটা। একটু ছাড়া পাওয়ার লক্ষ্যে তরপাচ্ছিল অভ্র, অথচ পাষণ্ড বর্ণের মাঝে একটু মায়া কাজ করেনি তখন। কিন্তু পরবর্তীতে কেমন নমনীয়তা মিশ্রিত আহত হয়ে উঠেছিল তার মুখশ্রী। এমন কেন হলো? সুখের মনে হচ্ছে দুটো চরিত্র বর্ণর মাঝে সূক্ষ্মভাবে লুকায়িত, একটা হিংস্র, অপরটা কোমল। বিছানায় উপর হয়ে মরার মতো ঘুমে আচ্ছন্ন বর্ণ, আঘাতপ্রাপ্ত পাটা কুশনের উপর আলতোভাবে রাখা, দুহাত ছড়িয়ে আছে বেডের দুপাশে, একটা বালিশ বুকের নিচে, খালি গা, পরনে সামান্য ট্রাউজার ব্যতীত দ্বিতীয় কোনো কাপড়ের লেশমাত্র নেই। সিলিংয়ে পুরো দমে ফ্যান ঘুরছে, বাতাসে সিল্কে চুলগুলো চোখের উপর উঠে এসেছে। চুড়ির রিনিঝিনি শব্দে একসময় বর্ণের ঘুম হালকা হয়ে আসে। চোখের উপর হতে চুল সরিয়ে আলস্য দৃষ্টিতে সামনে তাকাতেই বুকের ভেতরটা যেন আচমকাই ধক করে উঠল। চিনচিনে ব্যথার উপদ্রব হয় অন্তঃকরণে। আসমান থেকে নেমে আসা হুড়পড়ি যেন তার সম্মুখে দাঁড়িয়ে আছে। শরীর জুড়ে কালো শাড়ির আবরণ, ফর্সা দেহে কালো রংটা যেন আষ্টে পিষ্টে কামড়ে ধরেছে রমণীকে। খেয়ালে হোক বা বেখেয়ালে নজর সরিয়ে আনা দায়। কোমরের উপরিভাগ অবধি নেমে আসা খোলা চুলগুলো হাওয়ার তাগাদায় দুপাশে হুটোপুটি খেয়ে দুলছে, জানান দিচ্ছে তারা মুক্ত পাখির মতো স্বাধীন। দুভুরুর মধ্যভাগে ছোট কালো পাথরের টিপ, ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো যেন ভয়ানক গতিতে তাকে সম্মোহিত করে নিচ্ছে ক্রমশ। কপালের এক পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ, ঠোঁটে নিউট লিপস্টিক, অধরে খেলে যাওয়া হাসির কারণে মুক্তার ন্যায় ঝকঝকে ধপধপে সাদা দাঁতগুলো ঈষৎ দৃশ্যমান। কঠোর শাসনে শাসিত হৃদয়ে তোলপাড় শুরু করতে এতটুকুই যথেষ্ট। বনের গলা শুকিয়ে এলো করুণভাবে। মুহূর্তের জন্য চোখের পল্লবটা ফেলতে ভুলে গেল পুরুষটি। তার এহেন বেহায়াপনায় সম্মুখে হাস্যোজ্জ্বল মুখে স্থির দাঁড়িয়ে থাকা রমণী লজ্জা পেল বোধহয়। ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি টেনে মাথা কিঞ্চিত ঝুঁকে ফেলল। পূর্বের চেয়ে এই দৃশ্যটা আরও নিদারুণভাবে আকর্ষিত করল বর্ণকে। মুখ ফেরে অস্ফুট স্বরে বেরিয়ে আসে তার, ফুল, বাবা ফুল। শীতল কক্ষে বর্ণ ঘামছে। কিছু পলের ব্যবধানে বক্ষস্থল ঘামে জবজবে। ধোঁয়াশা দৃষ্টিতে সুখের অস্তিত্ব ধীরে ধীরে যেন বিলীন হয়ে যাচ্ছে। বর্ণ হাত বাড়িয়ে তাকে ছুঁতে চাইল, কিন্তু শরীর অসাড়। মনে হলো কোনো অদৃশ্য শক্তি বল তাকে আষ্টে পিষ্টে জাপটে ধরে আছে। শরীর কম্পিত হচ্ছে মৃদুমন্দ, কেউ যেন ডাকছে। ভাই ভাই। মস্তিষ্ক টকবগিয়ে ওঠে তার, দাঁতের দাঁত নিষ্পেষিত করে ফট করে চোখ মেলে আচমকা বলে উঠল, খাঁটি বাংলা দু চারটে কষিয়ে গালি দিতে পারলে হৃদয়ে বড় প্রশান্তি অনুভব করতাম। নেহায়েত ভোর সকালে মুখ খারাপ করতে চাইছে না। শালার ঘরে হালার পকিয়ে রে, কি চাইটা কি তোর? মাহির থমথমে খেয়ে গেল। তড়িৎ বর্ণের গা থেকে হাত তুলে নিয়ে হতবুদ্ধির ন্যায় থম মেরে বেডের কিনারে দাঁড়িয়ে রইল। বর্ণের চোখে ঘুম জড়ানো, চোখের তারায় তখনও ভাসছে সুখের লাজুক সম্মোহনী হাসি। সে টের পায় বক্ষস্থলে গেড়ে থাকা হৃদযন্ত্রটা কাঁপছে তুমুল হারে। কার নামে ছুটছে অবাধ্য হৃৎস্পন্দন? বোবা ফুলের? একপাশে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলে বর্ণকে অদ্ভুত সুন্দর দেখায়। এই হাসিতেই তো হাজারো নারীর হৃদয় ঘায়েল। ভ্রুকুচকে তার গতিবিধি লক্ষ্য করছে মাহির। বুঝল না ঘুমের ঘোরে এমন হাসির মানে। স্বপ্নদোষ হলো নাকি ভেবে মুখে হাত রেখে কেসে উঠল মাহির। গলা ছেড়ে বলল, স্যার আন্টি এসেছে। এই একটি বাক্যের ফজিলতে বর্ণের ঘুম উড়ে গেল অবিলম্বে। তুরান্ত শোয়া থেকে উঠে বসে পুনরায় কথাটি জিজ্ঞেস করলে মাহির ফের বলল, বাইরে আন্টি অপেক্ষা করছে। তড়িঘড়ি করে উঠতেছেও পরবর্তীতে মাহিরকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকতে দেখে বর্ণ নিজেকে দমিয়ে নেয়। তর্জনীতে কপাল ঘেঁষে আর চোখে নজর হাঁটিয়ে দিল বক্ষ জুড়ে। কাল রাতেও রুমের মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল 10-এর অধিক
আধ খাওয়া সিগারেট, সেন্টার টেবিলে ড্রিঙ্কের বোতল, এখন সব ক্লিন। নিশ্চয়ই মাহির করেছে। চোখ বুজে প্রলম্বিত শ্বাস ছাড়ে বর্ণ। ফ্ল্যাটে মুখোমুখি দুটো রুম, দু রুমের মধ্যস্থে বসার উপযোগী মাঝারি আকারের স্থান, সেখানেও আবার সামনাসামনি দুটো সোফা এবং মাঝখানে স্বচ্ছ কাচের রাজকীয় টি টেবিল। এই নিয়ে ফ্ল্যাটে তৃতীয়বার পদচ্ছাপ পড়েছে আইজার। ভদ্রমহিলা গম্ভীর মুখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আশপাশ। গত 7 দিন ধরে বর্ণ বাড়ি ফেরেনি। আজাদ শিকদারের নিষেধাজ্ঞায় তিনিও যোগাযোগ করেননি এই কয়দিন। অবশ্য তামির শিকদার কল করেছিল বার কয়েক। এতদিন মাতৃত্ব অন্তর আনচান আনচান করছিল, তার উপর মাহির আজ জানালো সেদিন বর্ণের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আইন সংবাদে তিনি আর ঘরে বসে নিশ্চিন্তে থাকতে পারেননি, মাহিরের সাথে এখানে এসে গেছেন। ছেলেটাও বর্ণের পিছু চিপকে থাকতে থাকতে তার মতোই তৈরি হয়ে গেছে। ওনাকে নানা বাহানা দেখিয়ে সাথে আনতে চাইছিলেন না, পরে কঠোর গলায় আদেশ জারি করায় বাধ্য হয়ে যেন সঙ্গে নিল। মুখে পানির ছিটা দিয়ে বর্ণ আয়নায় দৃষ্টি স্থাপন করে, পরপরই চোখ খিচে নেয়, কপালে হাত ঠেকিয়ে। কি হচ্ছে তার সাথে? আয়নাতে তার নয় বরং বোবা ফুলের হাস্যজ্জ্বল মুখশ্রী দেখতে পাচ্ছিল সে। খানিক আগে যেমন স্বপ্নে দেখা দিয়েছিল তেমনি। উফ, এ কেমন পেন! হালকা সবুজ রঙা টি শার্ট গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো বর্ণ। ডান পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ মোড়ানো, ইৎসো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আইজার নজর প্রথমে সেদিকেই চলে যায়। মায়ের দরদি মন যেন হু হু করে উঠল তৎক্ষণাৎ, কিন্তু তিনি চুপ রইলেন নজর সরিয়ে। অনুভূতি শূন্য চোখে বর্ণ সোফা এসে বসল, দৃষ্টি নিবদ্ধ করল মেঝেতে। আইজা এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। কে বলবে তার এই শান্ত ছেলেটার অভ্যন্তরে হিংস্র একটি চরিত্র লুকিয়ে আছে, আর সেই হিংস্র হওয়ার পেছনে হয়তো কোনো বড় একটা কারণ চুপে আছে। তবে কি সেটা? দীর্ঘ বছর কাউকে না জানিয়ে কিভাবে ভেতরে চেপে রেখে আজ হঠাৎ জিজ্ঞেস করলে নির্দ্বিধায় বলে দেবে তার ছেলে? কিন্তু এমন নয়, হয়তো কখনো মুখ ফুটে বলবেই না। মাহির পেছনে দুহাত চেপে শটান বুকে পাশে এসে দাঁড়ালো। আইজা জিজ্ঞেস করলেন, বাড়ি ফিরছো না কেন? চোখের পলক ফেলল বর্ণ, তাচ্ছিল্য হাসলো একবার, অতঃপর ধীর গলায় বলল অকপটে, ভয় হচ্ছে আম্মু, যদি আবার ফিরে যায় হতে পারে সেদিনের চেয়ে আরও বড় কিছু ঘটিয়ে ফেললাম। নিজের খামখেয়ালিতে তখন আফসোস বেশি তোমাদেরই হবে। নীরস গলায় খুব স্বাভাবিকভাবেই কথা শেষ করেছে সে, অথচ আইজার কানে এসে ভয়ানক সুরে লাগলো। তিনি উঠে গেলেন সোফা ছেড়ে, বর্ণের পাশে বসে মুখটা তার দিকে ঘুরালেন। চোখ মেলে বর্ণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকায়। আইজা পরম মমতায় তার চুলে হাত বুলিয়ে দিলেন, বললেন মৃদু স্বরে, এমন কেন করছো তবে, যাতে আমাদের আফসোস হয়? ঠোঁট উল্টে অদ্ভুত রহস্যময় হাসি হাসে বর্ণ কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, জানি না, ব্যস্ত হয়ে যায় কখনো কখনো, মনে হয় আমি আমার মাঝে নেই। আমার বর্ণ তো এমন ছিল না। চোয়াল শক্ত করে বর্ণ মুখভাব কঠোর করলো, অন্যত্র নজর ফিরিয়ে কপালে হাত ঘষল দুবার। তারপর অতি সন্তর্পণে আম্মুকে এক হাতে জড়িয়ে নিল। আম্মু, আইজা জবাব দিলেন না, তবে মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে বুঝিয়ে দেন, আমি আছি এবং শুনছি। বর্ণ চোখ বুঝলো, বলল হঠাৎ করে, সরি বললে আমায় মাফ করবে? দুপুর 2টায় অভ্রর রেজাল্ট পাবলিশ হয়। এসএসসি পরীক্ষার টেনশনে সকল থেকে কিছু মুখে তোলেনি সে। তুফা বারবার বলেছে ভাত পানি ছেড়ে দিয়ে এমন টেনশন মেয়েদের জন্য সাজে। তুই তো ছেলে হোস, বি স্ট্রং। কে শোনে কার কথা? তার সম্মানের বড্ড ভয় হচ্ছে আজ। ভাইয়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সুখ আপিও তেমনি, তুফা আপিও তাদের কাছাকাছি যায়। কিন্তু সে যদিও ফুল অ্যান্সার করে জমা দিয়েছিল খাতা, কিন্তু হল থেকে বেরিয়ে কী লিখেছে সব মন মস্তিষ্কের বাহিরে। গার্ডেনে এদিক ওদিক পায়চারি করছিল সে। কাছেই বিরক্তিতে কপাল কুঁচকে চেয়ারে বসে আছে তুফা, ক্ষণে ক্ষণে মাথা তুলে এক ঝলক অব্রকে বড় করছে, পরপরই মাথা ঝাঁকিয়ে ফোনে নজর ঢুকিয়ে রাখছে। সুখ এলো হঠাৎ, অব্রকে একটা চায়ের কাপ বাড়িয়ে দিল ইশারায়, বলল, আদা চা। মুখ গুজ করে হতাশ চোখে চেয়ে কাপ হাতে নিল অব্র, ধপ করে বসলো তুফার পাশে। সুখও আসন পেতে নিল অন্য একটি চেয়ারে। 4টি চেয়ার গোলাকৃতির বসানো হয়েছে,
মধ্যখানে ছোট গোল টেবিল, ফাঁকা স্থান দখল করতে খানিক পর নুরা এসে বসে গেল ঝটপট। অভ্র ভ্রু গুটিয়ে তাকালো, ঠাস করে মাথায় চাটি মেরে বলল ধমকে, স্কুল না গিয়ে বড়দের মাঝখানে এসে বসেছি বিশুতি পাতা। মাথায় হাত মালিশ করতে করতে মিকি ব্যথা তোর মুখশ্রীতে চাইলো নুরা। মাত্রই তো স্কুল থেকে ফিরেছে, রামসা নিয়ে এলো তাকে। নুরা কাল বিলম্ব করলো না, অভ্রের বাহুতে ঘুষি মেরে বলল রাগত স্বরে, সারা রাস্তা তোমার জন্য দোয়া করেছি যেন 33 পেয়ে হলেও পাশ করে যাও, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। পরপরই আকাশপানি মুখ উঁচিয়ে ছোট কমল দুহাত তুলে বলল আপনা আপনি, আল্লাহ, আমি আমার দোয়া তুলে নিলাম। তুমি এই অব্রকে এবারের মতো ফেলটুস বানিয়ে দাও, যেন বড় বোনকে ছোট ভেবে গায়ে হাত তোলার। আরও একটা চাটি পড়ল মাথায়। সুখ দীর্ঘশ্বাস ফেলে। দুজন একত্রে হলে এভাবেই দিন কেটে যায় তাদের। অব্র বাখারা হলো বইকি, চোখ পাকিয়ে বলল, হার কিপটে নাতনি, মাত্র 23 পেয়ে পাশ করার জন্য ফরিয়াদ করেছিস, তোকে তো। বড়মাই কোথায় রে? বাড়িতে দেখলাম না। তুফার প্রশ্নে সুখ কিঞ্চিত চিন্তাগ্রস্ত হলো, বুঝালো সে এই ব্যাপারে অবগত নয়। অভ্র প্রত্যুত্তর করে বিরস গলায়, মায়ের ভাইয়ের সাথে গিয়েছে। কিন্তু কেন? ভাইয়া নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে। সুখ চমকে ওঠে, অন্তঃস্থলে ধরাস করে ওঠে কিছু একটা। হতবুদ্ধির মতো তাকিয়ে তুফা বলে ওঠে, কখন? কিভাবে? তখনই নুরা চেঁচিয়ে উঠল দ্বিগুণ স্বরে, বর্ণ অ্যাক্সিডেন্ট করেছে, তাই এতদিন বাড়ি আসতে পারেনি। আমি বর্ণকে দেখবো। খালি হাতে ফিরেছে নাইজা। বর্ণ আসেনি ওনার সাথে, তবে ফিরবে বলেছে সন্ধ্যার আগে, নয়তো রাত্রে। সুখ আড়ালে অবরালে নিশ্চুপ বসে প্রতীক্ষায় ছিল আইজার। ভেবেছিল বড় আম্মুর সাথে বর্ণ ভাইও ফিরবে, সামনাসামনি দাঁড়িয়ে না দেখুক, আড়াল থেকে একবার দেখবে তার কোথায় কোথায় লেগেছে, কতটা আহত হয়েছে। কিন্তু সুখের প্রতীক্ষার মাত্রা দীর্ঘ করে দিল পুরুষটি। বাড়িতে মিষ্টির বন্যা নেমেছে যেন। অভ্রের জিপিএ এসেছে 4.78। বাড়ির কেউই এই ফলাফলে হতাশ নয়, বরং তাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছে সমানে। এবারে 5 পয়েন্ট পায়নি তো কি হয়েছে, আত্মবিশ্বাস থাকলে পরের বার অবশ্যই পাবে। অভ্রকে সঙ্গে করে পুরো এলাকা মিষ্টি বিতরণ করেছেন তামিজ। আজকের জন্য অফিস বাতিল করেছেন ভদ্রলোক। আজাদ শিকদারও যুক্ত হয়েছেন এই কাজে। সুখ আর তুফাও পাশের 2-3টে বাড়িতে মিষ্টি দিয়ে এসেছে। বাড়িতে এমন দৃশ্য কিন্তু এই প্রথম নয়, তাদের প্রত্যেকের বেলাতেও এমন হয়ে এসেছে। মূলত বাচ্চাদের যেন রেজাল্টে ভালো খারাপ নিয়ে মনোক্ষুণ্ণ না হয়, তাই এই আয়োজন। হরেক রকমের মজাদার খাবার পাক হয়েছে আজ। বেশিরভাগ আধিপত্য পেয়েছে অভ্রের পছন্দের। লক্ষ্য করলে আবার প্রমাণিত হবে বর্ণের পছন্দই অভ্রের পছন্দ, অর্থাৎ ভাইয়ার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে অভ্রটা। সুঘ্রাণে মৌমো করছে ডাইনিং স্পেস থেকে ড্রয়িং রুম পর্যন্ত। সুখ কিচেনের দরজায় ঝুলে উকি দিল। আম্মু, বড় আম্মু তখনও রান্নায় ব্যস্ত। বিকেল পড়ে গেছে, অথচ ভদ্র মহিলা কিচেন থেকে বের হতে পারেননি এখনও। দুধে চুবানো রসগোল্লা জিভে জল আনার মতো। সুখ ফ্রিজ হতে রসগোল্লা বাড়ি হতে তুলে নিয়ে মুখে পুরে দিল একটা। রুবাইয়াত আর আইজার মুখেও তুলে দেয়। বাটিখানা নিয়ে সুখ কিচেন থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুম আপাতত ফাঁকা। হানিফা বেগম নিজের রুমে, সাইমা বুয়া ওনার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। তুফাকে স্টাডি রুমে দেখেছিল। সুখ সেদিকে অগ্রসর হয়। ধীর লয়ে পা চালানোর ফাঁকে সদর দরজায় নজর পড়তেই সে অর্ধপথেই থেমে গেল হঠাৎ। বর্ণ ফিরেছে, এলোমেলো চুল, গম্ভীর অথচ দৃঢ় আভিজাত্য লেপটানো মুখশ্রী। পরিধানে রয়েছে শুভ্র টি শার্ট। কালো শার্টটা গা থেকে খুলে কোমরে পেঁচিয়েছে, খুঁড়িয়ে হেঁটে আসছে, কিন্তু জুতোর কারণে আঘাতপ্রাপ্ত স্থান দৃশ্যমান নয়। বাঁ হাতের কবজি এবং তালুতে প্যাঁচানো ব্যান্ডেজ পরিলক্ষিত হচ্ছে কেবল। সুখ অল্পক্ষণ তাকিয়ে রইল অনিমেষ, অতঃপর নজর সরিয়ে আনে। বোধ হয় বর্ণ তখনও খেয়াল করেনি তাকে। ঠোঁট চোখা করে ডান হাতের তর্জনীতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুম ভিড়িয়ে এক মনে হেঁটে যাচ্ছে সিঁড়ির অভিমুখে। আশেপাশে তাকানোর প্রয়োজন বোধই করছে না। তাকালে নিশ্চয়ই সুখের তৃষ্ণার্ত দৃষ্টি উপেক্ষা করতে পারত না। পুরুষটি দেখার আগেই পা ঘুরিয়ে নিল সুখ। 2 কদম বাড়িয়ে মনে হলো বিপরীত পক্ষ
পদযুগল থামিয়ে দিয়েছে, হয়তোবা তার দিকেই তাকিয়ে। সুখ শির দ্বারা সোজা করে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনে সংকোচ, কিন্তু একবার পিছু ফিরতে অবাধ্য মনটা হাউকাউ করছে। সীমাহীন দ্বিধা নিয়ে সুখ ধীর স্থির পিছু ফিরল। মুহূর্তেই ছুটতে থাকা হৃৎস্পন্দন তাল হারায় পূর্বের চেয়ে জঘন্য গতিতে। বর্ণ শুধু থামেনি, এক পা মেঝেতে অপর পা সিঁড়িতে স্থির রেখে তার দিকেই চেয়ে আসছে। অধর জোরে নিঃশব্দ বাঁকা হাসির ঝংকার। সুখ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, ভেতরের আত্মাটা যেন শাসিয়ে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি নিজের কাজ করো সুখ পাখি। কিন্তু শরীর যে অনড়, সে এই মুহূর্তে খুব করে চাইছে ছুটে স্থান ত্যাগ করতে, তবে পা দুটো বড্ড বেইমানি করছে। ঠোঁটের চারপাশে রসগোল্লার ঝোল লেগেছিল সুখের। জিভে ঠোঁট ভিজিয়ে নিতে গিয়ে ভালো করে বুঝতে পারল সেটা। বর্ণের অধর বাঁকানো হাসি কমল না। বাঁ হাতের তর্জনী এবং মধ্যমা জোর করে ঠোঁট ছুঁয়ে সুখের দিকে বাড়িয়ে ধরল আচমকা। পরপর গুলি করার মতো করে আঙ্গুল দুটো চালিয়ে এক চোখ টিপে দিল। সর্বাঙ্গে ঝাঁকি দিয়ে উঠল সুখের। মির্গি রোগীর মতো হাত কেঁপে উঠল ঠকঠক। বাটি পড়ে যেতে নিলে কোনো রকম শক্ত হাতে আগলে রাখে। বর্ণের হাসি প্রশস্ত হয় আরও। ঠোঁটের সাথে সাথে তখন চক্ষুদয়ে দ্যুতি ছড়ায়। সুখকে বিস্ময় সাগরে ছুঁড়ে ফেলে পা সামনে চালিয়ে নিয়ে যায় বর্ণ। সুখের দিকে পিঠ হয়ে যাওয়ার পরেও দু আঙ্গুল মাথায় ঠেকিয়ে তাকে কিছু একটার সংকেত দিল যেন। এর মানেটা সুখ বুঝল না। রুবায়েতের স্বর ভেসে আসে আলগোছে। কাউকে না বলে চলে যাচ্ছ বর্ণ? সুখের কানে সেসব পৌঁছালো কিনা বোঝা গেল না। সে তখন স্তব্ধ। বর্ণ কি দেখালো এটা? রাতের দিকে অভ্র এলো বর্ণের রুমের দ্বারে, হাতে মিষ্টি এবং পাশে তুফা। তার সংখ্যা এখনও কাটেনি। ভাইয়া যদি পুনরায় হামলে পড়ে, তাই মূলত তুফাকে সাথে রাখা। রেজাল্ট উপলক্ষে মিষ্টি মুক্ত করাতে হবে। যদিও অভ্রের অভিমান এখনও উবে যায়নি, কিন্তু দিন শেষে ভাইয়াকে ছাড়া দিনটি উদযাপন করাটাই বৃথা মনে হচ্ছে। আসবো? সবে শাওয়ার নিয়ে বর্ণ এসেছিল সোফায়। গায়ে কালো টি শার্ট, বেডে অবলেলায় পড়ে আছে কালো জ্যাকেটখানা। হাতে পুরনো ব্যান্ডেজ তুলে নতুন করে বাঁধার কার্যক্রম চলছে। অভ্রের কণ্ঠ পেয়ে মাথা তুলে চাইল নিষ্প্রভ দৃষ্টি মেলে। দরজা চেপে রাখা। খানিক আগে আজাদ শিকদার এসেছিলেন। উঠে আর দৌড় লক করেনি সে। ফাঁক দিয়ে অভ্রের মুখশ্রী অল্প স্বল্প দৃশ্যমান। বর্ণ হাতের ইশারায় প্রবেশের অনুমতি দিল। অভ্র দুঃখ পেল মনে মনে। ভাইয়া ঠিক আগের যেমন নির্বিকার থাকতো, এখনও তাই আছে। তাকে দেখে একটু অপরাধবোধ কাজ করছে না ভাইয়ার। অভিমানের পাল্লা ভারী হয় অভ্রর। নিঃশব্দে ভেতরে প্রবেশ করে বর্ণের সামনে মিষ্টির প্লেটটা রেখে পুনরায় উল্টো পা চালায়। জিপিএ আপনা আপনি পা থেমে যায় অভ্রের। এক মুহূর্তের জন্য অভিমান টভিমান ছুটে পালিয়ে সংখ্যা জেঁকে বসে। সে জানে ভাইয়া তার আগেই জিপিএ দেখে নিয়েছে। এখন তার মুখ থেকে শুনে নির্ঘাত হেয়ালি করবে। বর্ণ চোখ তুলে তখনও দেখেনি তাকে। ব্যান্ডেজের কাজ অর্ধ সমাপ্ত রেখেই কাঁটা চামচের আগায় মিষ্টি গেঁথে মুখে পুরে দিল দুটো। নজর অদৃশ্যে। গলা খাকারি দিয়ে অভ্র বলল, 5 পয়েন্ট। ফট করে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো বর্ণ। কি সুচালো সেই দৃশ্য! অভ্র ভরকে গেল। থমথমে গলায় বলল পরপর, 4.78। ঠোঁটে ঠোঁট চেপে কপাল কুঞ্চিত করে বর্ণ ছোট ছোট চোখে তাকিয়ে রইল। অভ্র শক্ত নিষ্প্রভ মুখে দাঁড়িয়ে রয়। বুঝিয়ে দিতে চায় ভাইয়ার সাথে কথা বলতে সে ইন্টারেস্টেড নয়। বর্ণ আচমকা উঠে দাঁড়ালো। আর চোখে একবার অভ্রকে দেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা বোতল হাতে তুলে নেয়। অতঃপর আরও একবার অভ্রকে দেখে নিয়ে আচমকা বোতলটা তার দিকে ঢিল ছুঁড়ে দিল। সাথে সাথে অভ্র ক্যাচ করে নেয়। অবাকতার শীর্ষে পৌঁছে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সেটা পারফিউম। ভাইয়ার জিনিসে অনুমতি ব্যথিত হাত দেওয়া বারণ। সে একবার এই পারফিউম অগোচরে গায়ে মেখেছিল বলে শাস্তি দিয়েছিল, তবে আজ হঠাৎ। এটা কেন? রেখে দে তোর কাছে। প্রফুল্ল মনে হেলে দুলে উঠলেও গম্ভীর মুখে সে বলল, লাগবে না তোমার জিনিস। আচ্ছা। বর্ণ ঘাড় কাত করে সন্ধিয়ান দৃষ্টিপাত করতেই অভ্র খানিকটা ভয় পেয়ে যায়। কেড়ে নেবে নাকি?
কচিকাল থেকে ভাইয়ার ব্যবহৃত জিনিসে তার অসীম লোভ। তাকে নকল বলো বা অনুসরণ, দুটোই করতে প্রচণ্ড ভালোবাসে অভ্র। যাচ্ছি বলে চলে আসতে নিয়েছিল সে, পথিমধ্যে বর্ণের একখানা মুখ নিঃসৃত বাণী শুনে থেমে গেল। সেদিন খুব জোর লেগেছিল না? লিফট সংস্কার করা হয়েছে, এখন আর সিঁড়ি চড়ার অলসতা চাপতে ধরে না। তামিদ শিকদার 5th ফ্লোরে যাবেন। দ্বার বন্ধ হওয়ার আগে কোত্থেকে উড়ে এসে তড়িঘড়ি করে লিফটে ঢুকে গেল সুখ। আব্বুকে দেখতে পেয়ে প্রশস্ত হাসলো। আমাদের বাড়ি অতিথি হয়ে যাচ্ছ আব্বু। সুখের ইশারা বুঝে হেসে ফেললেন ভদ্রলোক। সজোরে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েদের বাড়ি যাই না বহুদিন। আজ চক্র কাটার সুযোগ পেয়ে হাতছাড়া করতে চাই না। সুখ নিজেও হাসলো ঠোঁট এলিয়ে। আব্বুর কাছাকাছি গিয়ে নিজের দিকে ইশারা করে হাত নেড়ে বলল ঠোঁট উল্টে পাল্টে, এই মেয়ের বাড়ি তো আর যাবে বলে মনে হচ্ছে না। কোথায় যাবে? নিশ্চয়ই ছাদে। হাসি খানিকটা ক্ষীণ হয়ে আসে তামিদ শিকদারের। অন্যমনস্ক হয়ে অল্প স্বল্প পর মৃদু হেসে বললেন, বর্ণর সাথে কিছু বলার আছে আম্মু। পুরুষটির নাম উঠে আসতেই প্রদীপের আলো নিভে আসার মতো করে সুখের হাসি সরে যায় অধর ছেড়ে। দু চোখের তারায় সূর্যোদয়ের ন্যায় ভেসে ওঠে খানিক আগের দৃশ্যপট। সে ঢোক গিলে এদিক ওদিক চায়। জিজ্ঞেস করতে বড্ড ইচ্ছে করছিল বর্ণ ভাইয়ের সাথে কি কথা বলবে আব্বু, কিন্তু বলা হয়নি আর। রুমে এসে বই মেলে টেবিলে বসল সুখ। আজ কলেজ যাওয়া হয়নি, কাল জরুরি যেতে হবে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর বেখেয়ালে হঠাৎ মস্তিষ্কে আগমন ঘটে কিছু একটার। পরক্ষণে বইয়ে কোনোই ঠেকিয়ে গালে হাত রেখে সুখকে অন্যমনস্ক হতে দেখা গেল।